মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের চ্যাপ্টার 5 এর উপরে চতুর্থ লেকচার ভিডিও। এটাতে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল বা শর্ত ভিত্তিক আমাদের যে প্রোগ্রাম আছে সেগুলো দেখব। প্রথমে আসি কন্ডিশনাল বা শর্ত ভিত্তিক প্রোগ্রাম আমাদের কি কি আছে এখানে। যেমন দুই বা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় বা ছোট সংখ্যা নির্ণয়, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয়, এগুলাই আমরা এখানে পড়বো। এরপর হচ্ছে লিপ ইয়ার নির্ণয়। তো প্রথমে আসি কন্ডিশনাল বা শর্ত ভিত্তিক প্রোগ্রামগুলো আসলে কিভাবে লেখা হয়। তো এগুলা লেখার জন্য আমাদেরকে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখতে হবে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকারের আছে। একটা হচ্ছে লুপ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোলটা কিভাবে লেখা হয়? আমাদের ওই যে ইফ এলস দিয়ে, ঠিক আছে? যেমন এই যে ইফ এই ওয়ার্ডটা লেখা থাকবে, ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে একটা শর্ত লেখা থাকবে। শর্তটা যদি সত্য হয় তাহলে সে এই কাজটা করবে, আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে সে এই কাজটা করবে না, পরের কাজে চলে যাবে। আবার ইফ এলস থাকতে পারে। ইফ এলস এর মধ্যে যে ইফ লিখে এরপরে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শর্তটা আমরা লিখে দিব। যদি এই শর্তটা সত্য হয় তাহলে সে এই কাজটা করবে, আর শর্তটা যদি মিথ্যা হয় তাহলে সে এলসে গিয়ে এই কাজটা করবে। আবার এলস মানে একাধিক যদি শর্ত থাকে, একটা শর্ত যদি সত্য না হয়, যেমন প্রথম শর্ত যদি সত্য হয় তাহলে সে এই কাজটা করবে, প্রথম শর্ত যদি মিথ্যা হয় তাহলে সে এলস ইফ মানে পরের আরেকটা শর্ত চেক করবে, এরকম। যদি অনেকগুলা শর্ত থাকে সেক্ষেত্রে এই যে এলস ইফ দিয়ে পরের শর্ত, এরপরে সেটা সত্য না হলে পরের শর্ত চেক করব, এরপরে একটাও সত্য না হলে এলসে গিয়ে সে এই কাজটা করবে। ঠিক আছে? তো এই ধরনের কাজ আমাদের শর্ত ভিত্তিক বা কন্ডিশনাল কাজগুলা ইফ এলস এর মাধ্যমে করা যায়। এছাড়াও আছে হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট দিয়েও আমাদের শর্ত ভিত্তিক প্রোগ্রামগুলা আমরা লিখতে পারি। তো আমরা এখন শর্ত ভিত্তিক প্রোগ্রামগুলা একটু দেখি। যেমন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। এটা তুমি কিভাবে করবা? ধরো তোমার কাছে তিনটা সংখ্যা আছে, একটা আছে হচ্ছে 5, আরেকটা আছে ধরো 6, আরেকটা আছে হচ্ছে 3। তুমি এখন কিভাবে নির্ণয় করবা যে এখানের মধ্যে কোনটা বড়? ঠিক আছে, তুমি তো ইজিলি দেখে বলে দিতে পারতেছো যে এখানে 6 বড়, কিন্তু তুমি আমাদের কম্পিউটার তো আর তোমার মতো জ্ঞানী না, সে তো বুঝতে পারবে না যে আসলে এখানে 6 বড়। তো তাকে বোঝানোর জন্য আমরা একটা প্রোগ্রাম লিখে দিব। তো এখন কিভাবে তাকে বুঝাবো যে কোনটা বড়? প্রথমে তুমি কি করবা? তুমি কিভাবে এখানে নির্ণয় করতেছো যে এখানে 6টা বড়? প্রথমে তুমি এই যে ধরো আমি প্রথমটাকে এ ধরলাম, পরেরটাকে বি, তারপরেরটাকে সি ধরলাম। তো প্রথমে তুমি কি করবা? প্রথমটা দ্বিতীয়টার সাথে তুলনা করবা। ঠিক আছে, এখানে কে বড়? এ আর বি এর মধ্যে। এ আর বি এর মধ্যে হচ্ছে এ বড়, সরি বি বড়। তার মানে এখন হচ্ছে কে বড়? বি বড়। এখন তুমি কি করবা? বি কে আবার সি এর সাথে তুলনা করবা। তাহলে এখন এই দুইটার মধ্যে কে বড়? এখনো বি বড়। তার মানে আমি বলতে পারি কে বড়? সব থেকে বি বড়। তার মানে কিভাবে তুমি নির্ণয় করতেছো? ফার্স্টে হচ্ছে প্রথমটাকে মানে এ কে তুমি বি এর সাথে তুলনা করবা। যেটা বড় এখানে কে বড়? বি। যেটা বড় সেটাকে তুমি এবার 3 নাম্বারটার সাথে তুলনা করবা। 3 নাম্বারটার সাথে তুলনা করার পরও যদি দেখো যে যেটা বড় সেটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা। এভাবেই আমরা সব থেকে বড় সংখ্যাটা নির্ণয় করে থাকি। এই যে তাহলে এটা ফ্লো চার্টটা তুমি কিভাবে তৈরি করবা? প্রথমে প্রোগ্রাম শুরু, তারপর এ বি সি তিনটা মান তুমি নিবা। নেওয়ার পরে কি করবা? প্রথমে এই যে প্রথম সংখ্যা অর্থাৎ এ কে কার সাথে তুলনা করবা? বি এর সাথে। এখানে যদি এখন এটা বড় হয়, আমরা শর্ত লেখার জন্য কি চিহ্ন ব্যবহার করি? এরকম কন্ডিশনাল চিহ্নটা ব্যবহার করি। এখন যদি এ বড় হয় মানে ইয়েস হয়, প্রত্যেকটা শর্তে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তো যদি ইয়েস হয় এখন তুমি তাহলে তার মানে কে বড়? এ বড়। এখন এ কে তাহলে কার সাথে তুলনা করবা? সি এর সাথে। এখন দেখো যদি যদি এ কিন্তু বি এর থেকে বড়, তার মানে এ যদি এখন সি এর থেকেও বড় হয়, তার মানে সব থেকে বড় কে? এ প্রিন্ট করে দিবা যে এই হচ্ছে সব থেকে বড়। আর যদি না হয় তাহলে কাকে প্রিন্ট করবে? এখানে সি বড়। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তার মানে এখন এখানে কে বড়? বি বড়। এখন তাহলে বি কে কার সাথে তুলনা করবা? সি এর সাথে। এখন বি কে সি এর সাথে তুলনা করবা। এখন যদি এখানে বি বড় হয় তার মানে হচ্ছে এখন বি বড়। আর যদি না হয় তার মানে কে বড়? তাহলে সি বড়। এটাই আর কি। মানে হচ্ছে প্রথমে তুমি কি করবা? এই যে প্রথমটাকে এ কে তুমি বি এর সাথে তুলনা করবে, এই যে এ কে বি এর সাথে তুলনা। এরপরে এ কে কার সাথে তুলনা করবা? যদি এ বড় হয় তাহলে এ কে এবার এই যে 3 নাম্বারটা অর্থাৎ সি এর সাথে তুলনা করবা। এখনো যদি এ বড় হয় তার মানে সব থেকে বড় এ, আর যদি না হয় তার মানে হচ্ছে সি বড়। ঠিক আছে, এভাবে তুমি এই প্রোগ্রামটা করবা।
আচ্ছা, এরপরে কি করব আমরা, এখানে যে তিনটা আউটপুট আসছে এই তিনটা আউটপুটকে এখন তুমি একসাথে জুড়ে দিবা। সংযোগ করার জন্য এখানে যে কানেক্টিং চিহ্ন ব্যবহার করা হয়, ছোট্ট একটা গোল চিহ্ন ব্যবহার করে কানেক্ট করে এরপর প্রোগ্রাম শেষ। এই তো। এখন এটা তুমি যদি ফ্লো চার্টের মাধ্যমে করতে যাও, ফ্লো চার্টের মাধ্যমে আমরা কিভাবে করব, সরি এটা তো ফ্লো চার্ট দেখলাম, এখন হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কিভাবে করব, প্রথমে হচ্ছে ধাপ ওয়ান, ধাপ ওয়ান হচ্ছে প্রোগ্রাম শুরু, এরপরে ধাপ টু এবিসি এর মান গ্রহণ, এই যে এবিসি এর মান গ্রহণ, এরপর ধাপ তিন, এখানে লিখবো যে বাংলা লেখায় যদি এ গ্রেটার দেন বি হয়, যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এখানে তুমি নাম্বার করে দিতে পারো ফ্লো চার্টে, এক, দুই, তিন, চার, এভাবে নাম্বারিং দিয়ে দাও। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ধাপ, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে কততে যাবে, সে ধাপ 4-এ যাবে। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে এটা 5 দিই, তাহলে সে কততে যাবে, ধাপ 5-এ যাবে। এরপর আসি ধাপ 4-এ, এই যে এখানে ধাপ 4 কি হবে, ধাপ 4টা হচ্ছে যদি এ গ্রেটার দেন সি সত্য হয়, ঠিক আছে, যদি এটা সত্য হয় তাহলে সে এখন কোথায় যাবে, ধাপ ধরো এটা 4-5, এটা হচ্ছে 6 নাম্বার ধাপ, তাহলে ধাপ 6-এ যাবে। আর ধাপ 6-এ ধরো আমি এখানে লিখলাম যে ধাপ 4-5, এরপর ধাপ 6 এটা ধরো বড় লিখলাম, এরপরে এখানে দিলাম যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে পরের ধাপে যাবে যে সি বড় প্রিন্ট করি। আর হচ্ছে যে যদি এই শর্তটা যদি সত্য হয় তাহলে হচ্ছে সেই ধাপ এই ধাপে যাবে, না হলে হচ্ছে এই ধাপে, এখানে নাম্বার দিয়ে দিয়ে তুমি সুন্দর করে ধাপে ধাপে সুন্দর করে লিখে দিবে, এরপরে হচ্ছে তিনটা কানেক্ট করে শেষ করে দিবা প্রোগ্রাম। এই যে এখানে যেভাবে লেখা আছে যে যদি এটা সত্য হয় তাহলে হচ্ছে সে ধাপ 6-এ যাবে, অন্যথায় সি বড় ছাপাই। আর যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে ধাপ এটাতে যাই, অথবা হচ্ছে বি বড় ছাপাই, অন্যথায় সি বড় ছাপাই। এরপর প্রোগ্রাম শেষ, মানে ধাপে ধাপে জাস্ট এখানে ফ্লো চার্টে তুমি যাই করতেছো এখানে জাস্ট সেটা লিখে দেবা, শেষ। এরপরে আসি, এটার জন্য যদি তুমি সি প্রোগ্রাম করতে চাও তাহলে কিভাবে করবা, সি প্রোগ্রামে কি করবো আমরা, আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা আমরা প্রোগ্রামটা একটু লিখি তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা। সি প্রোগ্রামে প্রথমে কি করতে হবে, তিনটা সংখ্যার জন্য, তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয়ের জন্য ফার্স্টে কি করবো আমরা, তিনটা সংখ্যা আগে ঘোষণা করতে হবে। তো ইন্টিজার এ, বি, সি, তিনটা সংখ্যা আমি নিলাম। নেওয়ার পরে এবার তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে না, ইনপুট নিব, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব, পার্সেন্টেজ ডি, সেখানে percent, এরপরে কমা, তিনটা সংখ্যা আমি ইনপুট নিয়ে নিই, এ কমা বি কমা হচ্ছে সি। এখন প্রথমে কি করব, শর্ত, তার মানে ইফ, ইফ দিয়ে হচ্ছে ইফ এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে শর্তটা লিখবো। প্রথম শর্তটা কি, যদি এ বি এর থেকে বড় হয়, তার মানে এ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে কি করবে এখানে, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এবার দেখবো যে এ কি সি এর থেকেও বড় কিনা। খেয়াল করো এখানে, এখানে এ বি এর থেকে যদি বড় হয় তাহলে তো সে এই এই ব্র্যাকেটের মধ্যে ঢুকবে। তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে সে এখানে আসবে, এখানে আসার পরে এখন দেখবো যে এ সি এর থেকে বড় কিনা। তার মানে হচ্ছে আবার ইফ, ইফ এ গ্রেটার দেন সি, যদি হয়, তার মানে এখন তাহলে প্রিন্ট করে দিব কি, প্রিন্টএফ এ লার্জ বা এ বিগ, তোমার ইচ্ছা মতো লিখে দিবা। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে সে কি করবে, এলস, এখন কি প্রিন্ট করবে, যদি শর্তটা মিথ্যা হয় তাহলে কিন্তু এ বড় না, তার মানে তাহলে কে বড়, সি বড়, তার মানে সি লার্জ। আর যদি দেখো যে এই যে এ বড় নয়, মানে এই শর্তটা মিথ্যা, তাহলে সে এই ভিতরের এই কাজগুলা করবে না, সে হচ্ছে এই ব্র্যাকেটের বাইরে চলে আসবে, এখানে এসে ব্র্যাকেটটা এখানে, আচ্ছা, সে কি করবে, যদি এ বড় না হয় তার মানে সে এখন দেখবে যে বি, তার মানে কি এ বড়, বি বড়, যদি এ গ্রেটার দেন বি না হয় তার মানে হচ্ছে এখন বি বড়,
তাহলে এখন বি কে কার সাথে তুলনা করবে? ইফ, এখন যেহেতু বি বড়, এখন বি কে দেখবে যে সি এর থেকে বড় কিনা। বি যদি সি এর থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করে দিব বি লার্জ। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে এলস দিয়ে এখন প্রিন্ট করে দিব কি, বি যদি বড় না হয় তার মানে হচ্ছে সি বড়। তাহলে শেষ। এবার এই প্রোগ্রামটাই আমরা এখন রান করে দেখবো। ধরো আমি তিনটা মান এখানে ইনপুট নিলাম, 4, 5, 6। তার মানে এখন এখানে কে লার্জ? এই যে সি, মানে 3 নাম্বার সি মানে হচ্ছে যে লাস্টের যে সংখ্যাটা আমি নিয়েছি এটা হচ্ছে সি। তার মানে এখন সি লার্জ। ঠিক আছে, ধরো আমি এই প্রোগ্রামটা আবার রান করে দেখি। ধরো 4, 5, 3 দিলাম। তাহলে এখন কে লার্জ? 6। আচ্ছা, এখানে সব থেকে বড় হচ্ছে এখন এই যে 5, তার মানে 5 কি বি, তার মানে এখানে বি লার্জ। আর আমি যদি এখানে ভেরিয়েবল দিতে চাই তাহলে এখানে দিতে পারি, আহ এখানে এটা দিতে পারি যে পার্সেন্টেজ ডি দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে বাইরে এটা পরিবর্তে কি আসবে, এ লার্জ, যেহেতু এ ভেরিয়েবলটা এভাবে দিতে পারি। তাহলে এবার রান করে দেখতে পারি। ধরো এখানে আমি দিয়ে দিতে পারি 6, 3, 2। এখন তাহলে কে লার্জ? এই যে 6 লার্জ। এখানে এইভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝছো যে কি করতে হবে। তাহলে আমরা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে নির্ণয় করব। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে, ধরো আমি সংখ্যা তিনটা নিলাম, 5, 3, 2। তার মানে প্রথমে হচ্ছে প্রথমটার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ এর সাথে প্রথমে বি কে তুলনা করবে, যে এর সাথে বি। তারপরে যদি এ বড় হয়, মানে এটা বড় হলে তাহলে এ কে কার সাথে তুলনা করবে? এখন সি এর সাথে তুলনা করবে, যে এ কে এখন সি এর সাথে তুলনা করবে যদি শর্ত সত্য হয়। আর যদি এখন তারপরও এ বড় হয়, তার মানে প্রিন্ট করবো কি এ বড়। আর যদি এই শর্ত মিথ্যা হয় তাহলে হচ্ছে সি বড়। আর যদি প্রথম শর্তটাই মিথ্যা হয়, মানে এ আর বি এর মধ্যে যদি এ বড় না হয়, তার মানে কে বড়? এখন বি বড়। এখন বি কে তাহলে হচ্ছে সি এর সাথে তুলনা করবো। যদি এখন বি বড় হয় তার মানে বি বড়, আর না হলে হচ্ছে সি বড় প্রিন্ট করে দিব। শেষ, কাজ শেষ, এটুকুই। এবার আসি এই প্রোগ্রামটাকে আর একটু সহজ ভাবে করা যায়। আর একটু সহজ ভাবে কিভাবে, এখানে দেখো, এখানে প্রথমে এ কে বি এর সাথে তুলনা করেছি, এরপরে কি করেছি, যদি সত্য হয় মানে এ বড় হয় তাহলে এ কে আবার সি এর সাথে তুলনা করেছি। এই কাজটা তুমি চাইলে এই যে এই দুইটা কাজ একসাথে করে ফেলতে পারো। কিভাবে একসাথে করতে পারো? তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে এ গ্রেটার দেন বি, এবং এই যে এবং চিহ্ন দিয়ে লিখতে পারো এ গ্রেটার দেন সি যদি হয়। তার মানে এখন কে বড়? তাহলে হচ্ছে বি বড় প্রিন্ট করে দিব, তাই এ বড়, এ বড় প্রিন্ট করে দিব। এভাবেও তুমি করতে পারো। যেমন তিনটা সংখ্যার মধ্যে স্মল সংখ্যাটা বের করার ক্ষেত্রে এভাবে এখানে করে দেখিয়েছি আমি। এই যে তিনটা সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যা যেটা নির্ণয়, এই যে ইফ দিয়ে এ যদি বি এর থেকে ছোট হয় এবং এ সি এর থেকেও যদি ছোট হয়, তার মানে এখন সব থেকে ছোট কে? এ ছোট। আর না হলে কে ছোট হবে? এখন তাহলে বি ছোট হতে পারে। এবার বি কে সি এর সাথে তুলনা করব। যদি বি ছোট হয় তার মানে বি ছোট, আর না হলে হচ্ছে যে সি ছোট। এভাবেও তুমি করতে পারো, তাহলে প্রোগ্রামটা আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট এটা। তার মানে তুমি কি করতে পারো, এই যে এখানে যে এই দুটা ধাপকে তুমি একসাথে করে লিখতে পারো। তো আমরা এটা প্রোগ্রামেও করতে পারি। যেমন এই যে এই দুটা কন্ডিশনকে একসাথে লিখতে পারি, এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন যদি সি হয়। তার মানে এ যদি বি এর থেকে বড় এবং এ যদি সি এর থেকে বড় হয়, মানে এই সত্যটা এখানে আর লিখলাম না। তাহলে কি প্রিন্ট করে দিব? এ প্রিন্ট করে দিব বড়। যেভাবে রান করে আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু স্পেস মনে হবে। আচ্ছা, এখানে তারপরে এরর দেখাচ্ছে ইন্টারসিলার।
আচ্ছা, এইটা হবে হচ্ছে ব্র্যাকেটের বাইরে, এই লাইনটা। এই যে করতে পারবা। আচ্ছা, এখানে এই প্রোগ্রামটা এখানে দেওয়াও আছে। ঠিক আছে, এই প্রোগ্রামটা এখানে দেওয়া আছে। Just তুমি একসাথে করে করতে পারবে আর কি, যে এ গ্রেটার দেন, সরি, এখানে তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতেছে, তার মানে এ লেস দেন বি এবং এ লেস দেন সি যদি হয়, তার মানে এ যদি বি এর থেকে ছোট এবং এ যদি সি এর থেকেও ছোট হয়, এই দুইটা শর্ত যদি একসাথে পূরণ করে, তার মানে সব থেকে ছোট হচ্ছে এ। আর যদি এই দুটো শর্ত পূরণ না করে, তার মানে কি এখন বি ছোট হতে পারে, এই জন্য বি কে আবার সি এর সাথে তুলনা করবো। যদি হয় তার মানে বি ছোট, আর না হলে হচ্ছে সি ছোট। ব্যাস, এরপরে প্রোগ্রাম শেষ। এবার আসি পজিটিভ নেগেটিভ নাম্বার নির্ণয়। আচ্ছা, তোমাদেরকে আমি তিনটা সংখ্যার মধ্যে বড় ছোট শিখিয়েছি, তোমরা কি দুটো সংখ্যার মধ্যে পারবা না? দুটো সংখ্যার মধ্যে বড় ছোট নির্ণয় করা তো আরো সহজ। জাস্ট তুমি কি করবা, এ গ্রেটার দেন বি, যদি এটা সত্য হয়, ইয়েস হয়, ইয়েস হইলে হচ্ছে প্রিন্ট করে দিব হচ্ছে এ লার্জ, আর যদি নো হয় তাহলে প্রিন্ট করে দিব হচ্ছে বি লার্জ। এরপর দুইটাকে একসাথে এইভাবে কানেক্ট করে এরপরে প্রোগ্রাম শেষ করে দিব। আর এর আগে তো এ বি সি, এটা ইনপুট, এ বি ইনপুট নিব, প্রোগ্রাম শুরু করব, এগুলো তো লিখবোই। ঠিক আছে। আচ্ছা, এবার আসি ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয়। ধনাত্মক ঋণাত্মক আমরা কিভাবে বের করি? যদি কোনো সংখ্যা শূন্য থেকে বড় হয় তাহলে সেটাকে বলবো ধনাত্মক, আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে ঋণাত্মক। তো এটা ফ্লো চার্টটা কেমন হবে? ফ্লো চার্টটা খুবই সহজ। প্রথমে প্রোগ্রাম শুরু করি, তারপরে একটা সংখ্যা ইনপুট নিলাম এ। এখন এই সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয়, তার মানে কি হবে? ইয়েস হইলে, মানে এই শর্তটা যদি সত্য হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে হচ্ছে, এখন দেখবো যে এই সংখ্যাটা কি শূন্য থেকে ছোট কিনা। যদি শূন্য থেকে ছোট হয় তার মানে হচ্ছে নেগেটিভ, আর যদি শূন্য থেকে ছোট না হয় তাহলে কি হবে? এটা জিরো। অর্থাৎ একটা সংখ্যা ধরো শূন্য থেকে বড়ও না আবার শূন্য থেকে ছোটও না, তাহলে সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। এই আর কি, এটা তুমি এভাবে না করে এটা আরো সহজ ভাবে করা যায়। জাস্ট ধনাত্মক আর ঋণাত্মক দেখাতে পারো, জিরো না দেখে। যেমন এইভাবে দেখাতে পারো, যে প্রোগ্রাম ফার্স্টে শুরু করলাম, এরপর হচ্ছে একটা সংখ্যা আমি নিলাম, এ ইনপুট নিলাম, এরপরে ইফ এর জন্য হচ্ছে আমাদের এরকম ডায়মন্ড শেপের চিহ্ন ব্যবহার করতে হয়। যদি এক সংখ্যাটা শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে যদি বড় হয়, তার মানে এটা হচ্ছে পজিটিভ নাম্বার, এখানে লিখে দিবা পজিটিভ নাম্বার। আর যদি শর্তটা মিথ্যা হয়, অর্থাৎ নো হয়, ইয়েস হলে এটা, আর নো হইলে হচ্ছে এখানে প্রিন্ট করে দিবা এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। এরপরে কি করবা, দুইটাকে একসাথে কানেক্ট করে এখানে তোমরা প্রোগ্রামটা শেষ করে দিবা, প্রোগ্রাম শেষ। এখন এটারই যদি তুমি সি প্রোগ্রাম দেখতে যাও, সি প্রোগ্রামটাও এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, এখানে জিরো সহ দেওয়া আছে, যে সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর এলস ইফ মানে অন্যথায় যদি সংখ্যাটা শূন্য থেকে ছোট হয় তাহলে হচ্ছে নেগেটিভ। আর যদি ধরো সংখ্যাটা শূন্য থেকে বড়ও না ছোটও না, তাহলে কি হবে? এটা জিরো। আচ্ছা, এবার আসি লিপ ইয়ার। লিপ ইয়ার কিভাবে বের করবো? লিপ ইয়ার মানে কি? আমরা লিপ ইয়ার সবাই জানি যে আহ, প্রতি 4 বছর পর পর যেটা আসে, একটা বছর আসে, সেটাকে বলি আমরা লিপ ইয়ার। এখন এই লিপ ইয়ারটা আমরা কিভাবে বের করি? লিপ ইয়ার মানে হচ্ছে যে বছরে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। এখন লিপ ইয়ারটা আমরা বের করব হচ্ছে এই শর্তের মাধ্যমে। অর্থাৎ কোন একটা বছরকে তুমি যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান জিরো হয়, যে ভাগশেষ ইকুয়াল জিরো। অথবা, অথবা চিহ্ন কিভাবে দিই আমরা? এই সমান্তরাল চিহ্ন দিয়ে। অথবা বছরটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ নট ইকুয়াল জিরো, এখানে ডাবল জিরো হবে না, এখানে একটা জিরো। এবং 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল জিরো, তাহলে হচ্ছে এটা লিপ ইয়ার। যেমন ধরো আমি একটা বছর ধরলাম 2025 সাল, একটা ধরলাম, আর একটা ধরলাম হচ্ছে 2024। এখন দেখবো এই দুইটা বছর লিপ ইয়ার কিনা। প্রথমে আসি 2025 সাল, এটাকে আমি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি জিরো? এটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু জিরো হয় না। তার মানে আমার প্রথম শর্তটা সে ফিল আপ করে নাই, প্রথমটার ক্ষেত্রে প্রথম শর্তটা মিথ্যা, এটা পূরণ হয় নাই।
মানে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না। অথবা অথবা দিয়ে হচ্ছে এই যে এই দুইটা শর্ত একসাথে পূরণ করতে হবে, দ্বিতীয় এবং তৃতীয় শর্ত। তো 2 নাম্বার শর্তটা কি বলছে, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ ইকুয়াল নট ইকুয়াল 0। 2025 কে ভাগ করলে কিন্তু ভাগশেষ 25 থাকে, তার মানে নট ইকুয়াল 0। তার মানে আমাদের এখানে 2 নাম্বার শর্তটা ঠিক আছে। এখন এটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কি 0 হয়? এবং দিয়ে বলছে কি 3 নাম্বার শর্তটা পূরণ করতে হবে। তো 3 নাম্বার শর্তটা কিন্তু এখানে পূরণ হচ্ছে না। 4 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হয় না, কারণ 5কে 4 দিয়ে ভাগ যায় না লাস্টে। তো 3 নাম্বার শর্তটা পূরণ হয় নাই। তাহলে আমরা বলতে পারবো এটা একটা লিপ ইয়ার নয়। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র প্রথম শর্তটা পূরণ হয় নাই, ঠিক আছে। অথবা দিয়ে দুই 2 এবং 3 নাম্বার শর্ত যদি পূরণ হইতো একসাথে, তাহলে বলতাম লিপ ইয়ার। কিন্তু এটা লিপ ইয়ার না। এখন আসলে 2024-এর ক্ষেত্রে এটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, ঠিক আছে, প্রথম শর্ত মিথ্যা। এরপরে অথবা 2 নাম্বার শর্তটা কি 100 দিয়ে ভাগ করলে নট ইকুয়াল 0? হ্যাঁ, নট ইকুয়াল 0 হয়। কারণ হচ্ছে কি 24-কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, ভাগশেষ কিন্তু 24 থেকে যায়। তার মানে 2 নাম্বার শর্ত ঠিক আছে। এবং 3 নাম্বার শর্ত, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান 0। এই যে 24-কে যদি তার 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কিন্তু 0 হয়। তার মানে এবং 3 নাম্বার শর্তটাও ঠিক আছে। তার মানে 2 এবং 3 এই দুইটা শর্ত একসাথে ঠিক আছে। অতএব এটা হচ্ছে একটা লিপ ইয়ার, 2024 হচ্ছে একটা লিপ ইয়ার। ব্যাস। যদি এই পুরো শর্তটা সত্য হয়, তাহলে ইয়েস হইলে বলবো যে লিপ ইয়ার, আর নো হইলে বলবো যে এটা নট লিপ ইয়ার। এরপরে এটাকে একসাথে কানেক্ট করে প্রোগ্রামটা শেষ। এভাবে কোনো একটা বছর লিপ ইয়ার কিনা বের করা যায়। এখন এটার জন্য যদি আমি সি প্রোগ্রাম লিখতে যাই, কিভাবে লিখবো আমরা? এই যে খেয়াল করো, প্রথমে কি করতে হবে, একটা বছর নিলাম ইয়ার, ঠিক আছে। তো এই যে ইন্টিজার ইয়ার নিলাম, নেওয়ার পরে কি করব আমরা এখানে এন্টার এ ইয়ার, একটা বছর ইনপুট নিলাম, এই যে স্ক্যানএফ দিয়ে বছরটা ইনপুট নিলাম। নেওয়ার পরে যে ইফ এর মধ্যে এই পুরো শর্ত কিন্তু একসাথে আছে, অতএব এই যে একসাথে লিখবো পুরো শর্তটা, ওয়াই মডুলাস 400 ইকুয়াল 0। অথবা অথবা চিহ্ন দিয়ে এরপর হচ্ছে ওয়াই কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে ভাগশেষ ইকুয়াল 0, এবং 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল 0, একসাথে লিখলাম। লিখার পরে যদি এই শর্তটা পুরোটা সত্য হয়, তাহলে হচ্ছে যে প্রিন্টএফ লিপ ইয়ার, এলস প্রিন্টএফ হচ্ছে নট লিপ ইয়ার। এগুলা এই সূত্রগুলা কিন্তু তোমার মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এবার আসি, জোড় বেজোড় সংখ্যা, কোন একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা আমরা কিভাবে বের করব। দেখো, জোড় বেজোড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে হচ্ছে জোড় সংখ্যা। আর যদি না হয়, তাহলে হচ্ছে বেজোড় সংখ্যা। ধরো আমি এখানে একটা, যদি দেওয়া থাকে প্রশ্নে, ধরো প্রশ্নে দেওয়া আছে এ সমান হচ্ছে 5, ঠিক আছে, মানে একটা সংখ্যা দেওয়া আছে এ সমান 5। তাহলে এটা কি মানে লিপিয়ার নাকি নট লিপিয়ার, সরি, জোড় নাকি বেজোড়, এটা আমরা বের করব। তো এই এই সংখ্যাটাকে অর্থাৎ এ কে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান 0 হয়, তাহলে ইয়েস হইলে কি হবে, সেটা হচ্ছে জোড়। আর নো হইলে প্রিন্ট করে দিব কি, বেজোড়, অর্থাৎ অড নাম্বার, ঠিক আছে। আর জোড় হইলে হচ্ছে ইভেন নাম্বার প্রিন্ট করে দিবে। এরপরে প্রোগ্রাম শেষ, দুইটা একসাথে কানেক্ট করে প্রোগ্রাম শেষ। এই যে সেটাই আমরা এখানে করলাম, যে একটা বছর দেওয়া, একটা সংখ্যা দেওয়া আছে ইন্টিজার এ সমান 5। প্রশ্ন যদি দেওয়া থাকে, খেয়াল করছো, তাহলে কিন্তু আমরা স্ক্যান এফ লিখি নাই। আর যদি প্রশ্নে এই মানটা এ সমান 5 দেওয়া না থাকে, তাহলে এখানে আমরা স্ক্যান এফ দিয়ে এ সমান 5, স্ক্যান এফ দিয়ে এর মানটা ইনপুট নিতাম। এখন আসি এরপরে ইফ, এই যে দেখো, যেমন এখানে ওয়াই এর মানটা, এই যে বছরটা আমি এখানে যেভাবে ইনপুট নিয়েছি সেভাবেই আমি ইনপুট নিব। আর যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে এই লাইনটা লিখতে হয় না, তখন এই যে ওয়াই সমান এখানে লিখে দিব। ধরো 2024 প্রশ্নে যদি দেওয়া থাকে, তাহলে এখানে লিখে দিব 2024, এভাবে লিখে দিব। ঠিক আছে, প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা এখানে লিখে দিব, তাহলে স্ক্যান দিতে হবে না। তো এই যে এখানে যেহেতু প্রশ্নে দেওয়া আছে, এই কারণে এখানে আর আমি স্ক্যানএফ দিলাম না, এই যে স্ক্যানএফ দিলাম না, এখানে ইন্টিজার এ সমান 5 দিলাম। এখন ইফ যদি এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান 0 হয়, তাহলে এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। আর যদি না হয়, তাহলে এটা হচ্ছে একটা অড নাম্বার। ঠিক আছে, তাহলে এরপরে আসি, এখান থেকে কিছু সৃজনশীল আমরা দেখতে পারি। এই যে এখানে দেওয়া আছে 7 নাম্বার প্রশ্নটা, কুমিল্লা বোর্ড 2023।
বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক 90 রান এবং তামিম করলো হচ্ছে 95 রান। এখন তোমাকে বলেছে গড় রান নির্ণয় করো। গড় আমরা ওই কিভাবে বের করি, তিনটা সংখ্যার যোগ করে তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ করি, সেটা হচ্ছে গড় বের করার নিয়ম। তো গড় বের করার জন্য এই যে এ বি এগুলা মানগুলা প্রশ্নে দেওয়া আছে, এরপরে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, এটাই হচ্ছে আমাদের গড় নির্ণয়। এরপরে এভারেজটা প্রিন্ট করলাম। এখন আসি ঘ নাম্বার। উদ্দীপকে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে তা বের করার জন্য সি প্রোগ্রাম লিখো। ধরো এখানে সাকিব করেছে হচ্ছে 80, এরপরে মুশফিক 90, তামিম করেছে হচ্ছে 95। তাহলে এই তিনটার মধ্যে কে বেশি নাম্বার রান করেছে, এটা আমরা বের করি হচ্ছে যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, তোমাদের একটু আগে শিখিয়েছি। কি করতে হবে, এখানে তিনটা সংখ্যা যেহেতু দেওয়া আছে, মান দেওয়া আছে, তার মানে এখানে এই যে আমরা মানগুলার ইনপুট নিতে হবে না আমাদের, যে স্ক্যানএফ লিখতে হবে না, এখানে একটু ভুল আছে। এখানে স্ক্যানএফ লিখতে হবে না, প্রশ্নে যেহেতু মান দেওয়াই আছে। তো তুমি এখানে কি করবা, এই যে এখানে ইন্টিজার এ সমান লিখে দিবা। এ সমান কত দেওয়া আছে মনে হয়, 70, 80। প্রথম জনের রান দেওয়া আছে 80, পরের জনের রান দেওয়া আছে 90, পরের জনের রান দেওয়া আছে 95, সি সমান 95, এভাবে লিখে দিবা। এরপরে দিবা যদি এ বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তার মানে সব থেকে বেশি স্কোর কার, সাকিবের। এরপরে অন্যথায় যদি বি যদি বড় হয়, ঠিক আছে, যদি এর শর্তটা মিথ্যা হয়, তার মানে এখন কে বড়, বি। তার মানে এখন বি কে শুধুমাত্র তুমি সি এর সাথে তুলনা করবা, এই লাইনটা লেখা দরকার নেই। বি কে শুধুমাত্র সি এর সাথে তুলনা করবা, এটুকু দরকার নেই। তাহলে বি কে সি এর সাথে তুলনা করলে এখন যদি বি বড় হয় তার মানে হচ্ছে মুশফিক বেশি করছে, আর যদি না হয় তাহলে হচ্ছে তামিম বেশি রান করেছে। ব্যাস। ওই যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রাম, সেম ওইটাই। জাস্ট এখানে মান তিনটা দেওয়া আছে, এটাই হচ্ছে কথা। মান দেওয়া থাকলে আর স্ক্যানএফ লিখতে হয় না, ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। এরপরের প্রোগ্রামটা আমরা একটু দেখি, এরপরে আমাদের 8 নম্বর প্রশ্নটা। এখানে বলেছে কি, আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লিখলেন। আচ্ছা, তিনি বলেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়। উদ্দীপকে শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো। ঠিক আছে, উনি বলেছেন কি একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয়ের জন্য একটা ফ্লোচার্ট তাহলে তৈরি করতে বলেছে। তো একটা সংখ্যা জোড় বেজোড় এটা নির্ণয়ের ফ্লোচার্টটা কি হবে, সংখ্যাটাকে একটা সংখ্যা নিলাম আমি এন, ঠিক আছে, এন ইনপুট নিলাম। এখন এই সংখ্যাটাকে এন মডুলাস 2 যদি ভাগশেষ সমান 0 হয়, 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেটা হচ্ছে জোড় নাম্বার। এই যে যদি ইয়েস হয় তাহলে জোড়, আর যদি নো হয় তাহলে হচ্ছে বেজোড়। ব্যাস। এরপর বলেছি উদ্দীপকের শিক্ষকের বলা ধারণাটি সি প্রোগ্রামে বিশ্লেষণ করে দেখাও। উনি বলেছেন কি, সেম লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়। 3 দ্বারা বিভাজ্য মানে কি, এই যে একটা সংখ্যাকে 3 দ্বারা যদি ভাগ করা যায়, ভাগশেষ সমান যদি 0 হয়, ঠিক আছে, এটা যদি হয় তার মানে হচ্ছে যে তাহলে বিভাজ্য। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য, আমরা এখানে লিখে দিতে পারি যে 3 দ্বারা বিভাজ্য। আর যদি নো হয় তার মানে হচ্ছে বিভাজ্য নয়, নট। ঠিক আছে। আর এখানে ইনপুট নিতে হবে সংখ্যাটা, এখানে তার মানে এখানে নিব যে এন এর মান ইনপুট নিই। এরপর প্রথমে কি করতে হবে, প্রোগ্রামটা শুরু করি, এরপর হচ্ছে এই দুটাকে একসাথে করে প্রোগ্রামটা শেষ করি। এই যে এটার জন্য এখন সি প্রোগ্রামটা লিখবো। তো সি প্রোগ্রামটা আমার মনে হয় যে তোমরা পারবা। এই যে এন, আমি এখানে এন নিয়েছি, ওরা এখানে নাম্বার লিখেছে। ঠিক আছে, ভেরিয়েবলটা কি লিখেছে, নাম্বার। তো নাম্বারটাকে যদি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল হবে, এখানে ইকুয়াল চিহ্ন, দুটো ইকুয়াল চিহ্ন হবে। ইকুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর যদি এলস না হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। এরকমই তোমাদের হচ্ছে যে প্রশ্ন আসলে এরকমই প্রশ্ন আসবে। হয়তো ফ্লোচার্ট দেওয়া থাকবে, তোমাকে বলবে সি প্রোগ্রাম তৈরি করো, বা এরকম ভাবে বর্ণনা লেখা থাকবে, তুমি সেখান থেকে সি প্রোগ্রাম বা ফ্লোচার্ট তৈরি করতে বললে করবা। ব্যাস এরকমই আসবে। এরপর আমরা আরেকটা কোশ্চেন একটু দেখি। যেমন এখানে দেখো,
এই যে ফ্লো চার্ট দেওয়া আছে। এটা কিসের জন্য ফ্লো চার্ট? এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে কি করব? বি কি এর থেকে বড় কিনা এবং বি কি সি এর থেকে বড় কিনা, তাহলে হচ্ছে যে আচ্ছা, এইটার জন্য কি করতে বলছে? সি প্রোগ্রাম লিখো। সি প্রোগ্রাম লেখাটা তো সহজ। এই যে তুমি প্রথমে কি করবা? প্রোগ্রাম স্টার্ট করবা। স্টার্ট করে হচ্ছে ইনপুট নিবা। ইনপুট কিভাবে নিব? আমরা স্ক্যানএফ ফাংশনের মধ্যে এবিসি এর মানটা ইনপুট নিব। নেওয়ার পরে কি করবা? এখানে একটা ইফ দিয়ে শর্তটা লিখবা। যদি শর্ত সত্য হয়, এর ভিতরে আরেকটা শর্ত, ইফ দিয়ে আরেকটা শর্ত লিখবা। যদি হয় তাহলে প্রিন্টএফ এটা প্রিন্ট করে দিবা। আর যদি না হয়, ইয়েস হলে এটা প্রিন্ট করবা, নো হলে এটা প্রিন্ট করবা। আর এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে এটা প্রিন্ট করে দিবা। এই যে এখানে দেওয়াই আছে। তার মানে কোনো একটা ফ্লো চার্ট হয়তো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে বলবে সি প্রোগ্রাম লিখো। বা কোনো একটা সি প্রোগ্রাম দেওয়া থাকবে, তোমাকে বলবে ফ্লো চার্ট লিখো, এরকমও আসতে পারে। বা বর্ণনা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো ওইভাবে তুমি করবা। ব্যাস, তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে লুপ। আমাদের লুপের যে ম্যাথ গুলো আছে সেটা আমরা পরের ক্লাসে শিখবো।